হ্যাঁ, এই ঘরের দরজাটা একটুখানি যদি দেখা যায় ভেতরে। এইটা কি, না আর একটা না, মানে ছেড়ে দিন, এমনি অবস্থায় খুলে দিন। এটা ঘরের মধ্যে ভেতরে, মানে বুঝতে পারছেন কত পুরনো। এই ওয়ালগুলো দেখলে বোঝা যাবে, এই ওয়ালগুলো পুরো ভেঙে গেছে একদম চারিদিকে। মানে এই ঘরটাতে ডেফিনেটলি, এই ঘরেও অনেকে এসেছেন, এই ঘরে অনেকে থেকেছেন। যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যে চেয়ারে বসতেন, এই হচ্ছে সেই চেয়ার, বুঝতে পারছেন? এই চেয়ারকে ছোঁয়া, এই চেয়ারকে মানে ছুঁয়ে দেখাও একটা পরম প্রাপ্তি। আমি এখন যেখানে রয়েছি এটা হলো পূর্ব বর্ধমানের গলসি। আপনারা হয়তো শুনেছেন চান্না আশ্রমের নাম, হয়তো অনেকে এখানে এসছেন, হয়তো অনেকে আসেননি, অনেকে পেপার কাটিংয়ে হয়তো এরকম খবর পেয়েছেন। কিন্তু একটা কথা যেখানে বারবার বলা হয় যে ভারতের স্বাধীনতা সংগ্রামের বহু ইতিহাস আজও অধরা। অনেকেই বলেন যে আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামের এমন বহু মানুষের নাম জানি না যারা এই স্বাধীনতা সংগ্রামকে একটা পর্যায়ে নিয়ে গেছিলেন। আমরা তো গুটি কয়েক নাম জানি হয়তো, তাদের মধ্যে যদি বলি অরবিন্দ ঘোষ, নেতাজি সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, অনেক এরকম নাম রয়েছে। এমনকি ভগৎ সিংয়ের নামটা এখানে অ্যাড করছি। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এই প্রত্যেকটি মানুষ এছাড়াও আরও অনেকে এই আশ্রমে এসেছেন। আপনি শুনে অবাক হচ্ছেন, একটু গুজবাম্প হচ্ছে যে পূর্ব বর্ধমানের এই চান্না গ্রাম একটা প্রত্যন্ত গ্রাম ছিল এক সময়, আজ থেকে 100 বছর এবং তার বেশি সময় আগে বিপ্লবীদের একটা আখড়া ছিল এই চান্না গ্রাম। ইতিহাস হয়তো সেটা মনে রাখেনি, ওই যে বললাম কিছু পেপার কাটিং, সামান্য কিছু নিউজ পোর্টাল এই ধরনের খবর করে। কিন্তু আই এম বোস আজকে যখন এখানে দাঁড়ালো, এমন একটা ইতিহাস যার সাক্ষী আমি এবং আমার সঙ্গে যারা দেখছেন আপনারা। যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নামটি শুনেছেন? ওই যে বললাম ভারতের স্বাধীনতা সংগ্রামের বহু অজানা বিপ্লবী যাদের নাম আপনি শোনেননি, হয়তো আমি শুনিনি, আমি জানতে শুরু করেছি, তাই আপনাদের জানাতে শুরু করেছি। এই যে আশ্রম, এই আশ্রম তৈরি হয়েছিল 1907 সালে। নিরালম্ব স্বামী যে নামে এখানে তিনি প্রসিদ্ধ ছিলেন। কিন্তু কি এই যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ইতিহাস? কেনই এখানে সুভাষচন্দ্র, ভগৎ সিং, রাসবিহারী বোস, ঋষি অরবিন্দ, যিনি আগে অরবিন্দ ঘোষ ছিলেন, তারা এখানে আসতেন? এই মহান বিপ্লবীরা কেন আসতেন এই আস্তানায়? গুপ্ত ডেরা ছিল, ব্রিটিশদের থেকে লুকোনোর জন্য এখানে তারা গোপন আশ্রয় নিতেন। আজকে আপনাদের বলবো সেই চান্না গ্রামের ইতিহাস, এবং এই গ্রাম, বিশেষ করে এই আশ্রম, আজও কিন্তু সেই পুরনো স্মৃতি কোথাও ধরে রেখেছে। আমার পেছনে যে ঘরগুলো দেখছেন, এখানে একসময় সেই বিপ্লবী আখড়া ছিল। যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন এখানে নিজের জীবন কাটিয়েছেন। তাহলে ভাবুন আমি ইতিহাসের কোন তীর্থক্ষেত্রে দাঁড়িয়ে আছি। বলা যেতে পারে স্বাধীনতা সংগ্রামের এমন এক পর্যায়ে আজকে আপনাদের নিয়ে যাব যেটা আপনাদের শুধুমাত্র অবাক করবে না, গায়ের লোম খাড়া করে দেবে। ব্রিটিশের চর ঘুরে বেড়াচ্ছে গোটা দেশে বিপ্লবী ঘাঁটির খোঁজে। বিবেকানন্দের মৃত্যু হয়েছে কয়েক বছর হলো। সকলের অজান্তে বর্ধমানের গলসির চান্না গ্রামের এক বটতলায় তখন চলছে সারা রাত আলোচনা। পাশ দিয়ে তীর তীর করে বয়ে চলা খড়ি নদী বয়ে নিয়ে চলেছে ইতিহাসকে। চারিদিকে গ্রাম বাংলা, বন জঙ্গল। ব্রিটিশ পুলিশের পক্ষে সম্ভবই নয় এই এলাকার সন্ধান পাওয়া, তাই এর থেকে নিরাপদ জায়গা হয়তো আর নেই। যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এখানেই বানালেন সেই আশ্রম, নিরালম্ব স্বামীর আশ্রম। সময়টা ছিল 1907 সাল। একে একে ভিড় জমাতে শুরু করলেন বিপ্লবীরা। কিন্তু কে ছিলেন এই যতীন্দ্রনাথ ব্যানার্জি ওরফে নিরালম্ব স্বামী? আমি এই চান্না গ্রামের কথা অনেক বছর আগে শুনেছিলাম। যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তাকে বলা হতো অগ্নিযুগের ব্রহ্মা। 1800
77 সাল তার জন্ম হয়েছিল, 1930-এ তার জীবনাবসান হয়। তার আগে পর্যন্ত তিনি এই গ্রামেই ছিলেন। এই যে আমার পিছনে যে একটা ছোট্ট কুটির দেখতে পাচ্ছেন, অ্যাজ ইট ইজ রয়েছে। হয়তো এই পিলারগুলো নতুন ব্যবহার করা হয়েছে এটাকে সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু এখানে এলে এই মানুষটি সম্পর্কে আমি জানার ইচ্ছা এ কারণেই তৈরি হলো, এই যে শব্দটা আপনাদের সামনে আমি ব্যবহার করলাম, অগ্নিযুগের ব্রহ্মা। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন, তৎকালীন সময় ভারতের স্বাধীনতা সংগ্রামের আগুন যখন জ্বলে উঠছে, বিশেষ করে 1902 সালে বিবেকানন্দের মৃত্যুর পর যখন বিভিন্ন গুপ্ত সমিতিভাবে তৈরি হচ্ছে এবং বিবেকানন্দর দ্বারা অনুপ্রাণিত হয়ে একের পর এক বিপ্লবী সংগঠনের যখন জন্ম হচ্ছে, তখন এই যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারতের স্বাধীনতা আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিলেন। আর ব্রহ্মা বলতে তিনি হয়তো সমস্ত বিপ্লবীদের গুরু ছিলেন। আর এই হয়তোটাই আজকে আপনাদের সামনে পরিষ্কার করব যে কেন এখানে সেই সময় একের পর এক বিপ্লবীরা আসতেন, কেন তাকে অগ্নিযুগের ব্রহ্মা বলা হতো। দেশের মধ্যেই, দেশবাসীর মধ্যেই তোমার ভগবান আছেন। দেশকে ভালোবেসে দেশবাসীর সেবা করো। স্বামী বিবেকানন্দের এই বাণী বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জীবনের মূল মন্ত্র। কেবলমাত্র বিপ্লবী অথবা বিপ্লব গুরু এতটুকু বললে যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত পরিচয় পাওয়া সম্ভব নয়। বিংশ শতকের শুরুতে বাংলার বুকে যে বিপ্লবের আগুন জ্বলেছিল, সেই আগুন যিনি নিজের ধর্মকর্মে ধারণ করেছিলেন, তিনি যতীন্দ্রনাথ। অরবিন্দ ঘোষকে তিনি রাজনীতিতে নিয়ে এলেন। অগ্নিযুগের স্থপতি যতীন্দ্রনাথ চিরকাল অন্তরালে থেকে বিপ্লবী নেতাকর্মীদের আশ্রয় ও অস্ত্র প্রদান করেন বর্ধমানের গলসি থানার অন্তর্গত চান্না গ্রামের এই আশ্রম থেকে। আশ্রমটির পরিবেশ রোমাঞ্চকর। নিরালম্ব স্বামী নামে সাধুর বেশে থাকতেন যতীন্দ্রনাথ, অথচ কোনো উপাসনার প্রতীকচিহ্ন কিন্তু সেখানে নেই। দুটি একচালা ঘর, বন জঙ্গলে ঘেরা আশ্রমের সংলগ্ন জমিতে আদিবাসীদের নিয়ে এসে তিনি বসতি স্থাপন করেন। সিপাহী বিদ্রোহ, আদিবাসী বিদ্রোহের স্বপ্ন দেখা যতীন্দ্রনাথ ব্রিটিশ ভারতের এই অঞ্চলটিকে এভাবেই গড়ে তোলেন মুক্তাঞ্চল রূপে। অস্ত্র লুকিয়ে রাখা, বিভিন্ন বিপ্লবে অভ্যুত্থানের পরিকল্পনা করতে এই স্থান দশকের পর দশক ধরে ব্যবহৃত হয়ে এসেছে। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ বাস্তবে প্রতিষ্ঠার চেষ্টা ব্যর্থ হয়েছিল কলকাতার মুরারিপুকুর গুপ্ত সমিতিতে। তবে বুদ্ধিমত্তার সাথে যতীন্দ্রনাথ বর্ধমানে গড়ে তোলেন সেই শক্তিকেন্দ্র আশ্রম চান্না। এই গুপ্ত সমিতি সম্পর্কে স্থানীয় স্তরে সেই সময় ত্রাস সৃষ্টি হয়। যে যাবে চান্না, ঘরে উঠবে কান্না। ফলে পুলিশের চরবৃত্তির জন্য ন্যূনতম সাহসও কেউ করত না। বিভিন্ন সময় এখানে এসেছেন অরবিন্দ ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত, সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, শচীন্দ্রনাথ সান্যাল প্রমুখ ভারতের সশস্ত্র সংগ্রামের প্রতিনিধি বিপ্লবী নেতারা। কিভাবে গড়ে উঠল যতীন্দ্রনাথের এমন ব্রিটিশ বিরোধী বিপ্লব মনস্তত্ত্ব, সে কথা জানতে প্রয়োজন যতীন্দ্রনাথের জীবন সম্পর্কে জানা। 1878 সালের 19শে নভেম্বর যতীন্দ্রনাথের জন্ম বর্ধমান জেলার গলসি থানার অন্তর্গত চান্না গ্রামে। পিতা কালিদাস বন্দ্যোপাধ্যায় যশোর জেলার ম্যাজিস্ট্রেটের পেশকার ছিলেন। মা অসম্ভাবিনী দেবী। যতীন্দ্রনাথের মামার বাড়ি গলসির সারুল গ্রামে। সেখানেই এসেছিলেন অরবিন্দ ঘোষ। যতীন্দ্রনাথের ছেলেবেলার একটা ঘটনা তার সাহস, চারিত্রিক দৃঢ়তার পরিচয় দেয়। যতীন্দ্রনাথের দুরন্তপানার নানা ঘটনা। পিতা স্থির করলেন যতীনের মন শান্ত করতে মহিনগরের শ্মশানে সাধু বাবার কাছে নিয়ে যাবেন। কালিদাসবাবুর কাছে পুত্রের কথা শুনে সাধু একটা কবজ দিলেন। যতীন্দ্রনাথ শান্তভাবে বললেন, শুনেছি আপনি এত মহান, বুলেটও আপনাকে স্পর্শ করে না, সত্যি? রাশভারী সাধু বললেন, হ্যাঁ। হঠাৎই যতীন্দ্রনাথ লুকোনো একটা পিস্তল বের করে তাক করলেন। সাধু বাবা একটু পরীক্ষা করে দেখব? আঁতকে উঠে সাধু দিলেন দৌড়। আশেপাশে সকলে স্তম্ভিত। কালিদাসবাবু বাকরুদ্ধ। টেরি পাননি বাড়ি থেকে কখন তার এই লাইসেন্সড অস্ত্রটি নিজের জিম্মায় নিয়েছিল যতীন। এমন অনেক সাহসিকতার ঘটনায় যতীন্দ্রনাথকে আজও ঘরের ছেলে বলে মনে রেখেছে চান্না। স্থানীয় জমিদারের অত্যাচার, ব্রিটিশ পুলিশের দৌরাত্ম্য একাই ধ্বংস করেন এই যতীন্দ্রনাথ। ছাত্রজীবনে দেশাত্মবোধ জেগে ওঠে যতীন্দ্রনাথের মনে। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ, স্বাধীনতা লাভের পথ, সিপাহী বিদ্রোহের নানা খণ্ডযুদ্ধের কাহিনী, তাঁতিয়া টুপির বীরত্ব যতীন্দ্রনাথকে অনুপ্রাণিত করে। এই সময় হুগলি জেলার পেয়ার গ্রামের হিরণময়ী দেবীর সাথে যতীন্দ্রনাথের বিবাহ হয়। কন্যা সন্তান খুব অল্প বয়সেই মারা যায়। সন্ন্যাস গ্রহণের পর যতীন্দ্রনাথের নাম নিরালম্ব স্বামী। স্ত্রী হিরণময়ী দেবী দীক্ষিতা হয়ে নাম পেলেন চিন্ময়ী দেবী। চান্না আশ্রমে চিন্ময়ী দেবীর সমাধি মন্দির। ভিতরের বিগ্রহে নিরালম্ব স্বামীর দীক্ষাদান অক্ষয় হয়ে রয়েছে। ব্রিটিশ সেনায় বিদ্রোহ ঘটানোর স্বপ্ন নিয়ে গৃহত্যাগ করেন যতীন্দ্রনাথ। পশ্চিম ভারতের বিভিন্ন দেশীয় রাজার সেনাবাহিনীতে যোগ দিয়ে সামরিক শিক্ষা লাভের চেষ্টা। এলাহাবাদে রামানন্দ চট্টোপাধ্যায়ের বাড়িতে আশ্রয় নিলেন।
এই সময় যতীন্দ্র উপাধ্যায় নামে গায়কওয়াড় রাজার সেনাবাহিনীর এক সৈন্যের পরিচয়পত্র ব্যবহার করে যোগ দিলেন সেই বাহিনীতে। রাজা শান্তভ্রমণে ঘোড়ার গাড়িতে চেপে বের হলে কচুয়ান ঘোড়াগুলিকে বাগে আনতে পারছিলেন না। যতীন্দ্রনাথ একা রাজাকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেন। আহত যতীন্দ্রনাথ তখন শয্যাশায়ী। অরবিন্দের সাথে সাক্ষাৎ। 1902 সালে যতীন্দ্রনাথকে অরবিন্দ একটি পত্র দিয়ে সরলা দেবীর কাছে পাঠালেন। বাংলায় অরবিন্দের গুপ্ত সমিতি প্রতিষ্ঠার প্রধান স্থপতি এই যতীন্দ্রনাথ। বাংলায় অগ্নিযুগের আগুন প্রথম লাগিয়েছিলেন অরবিন্দ, এ কথা তো সবাই বলে, কিন্তু অরবিন্দের ডান হাত এবং সত্যি কথা বলতে গেলে অরবিন্দকে যিনি সরাসরি রাজনীতিতে নিয়ে এসেছিলেন তিনি যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এবং খুব অদ্ভুতভাবে একটা বিষয় আমরা দেখতে পাই যে একমাত্র যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হচ্ছে সেই ব্যক্তি যে কলকাতায় 32 নম্বর মুরারিপুকুরে যে গুপ্ত সমিতি অরবিন্দের তৈরি হয় সেই সমিতির কাণ্ডারি, অথচ পুলিশ কোনোদিন তাকে ধরতে পারেনি। তার কারণ তিনি এই বিপ্লবের পথ প্রস্তুত করেছিলেন, কিন্তু সরাসরি কোনো বোমা ষড়যন্ত্র মামলার সঙ্গে কোনোদিন যুক্ত ছিলেন, এমনকি আলিপুর বোমা মামলাতেও তাকে কোনোভাবে কনভিক্ট করা যায়নি। কিন্তু আমরা আজ যেখানে বসে আছি এই আশ্রমটা চান্না আশ্রম, এবং এখানেই যতীন্দ্রনাথের জন্ম, এখানেই পরবর্তীকালে তিনি এসে এই আশ্রমটা তৈরি করেছিলেন। দেখে মনে হতে পারে এটা কোনো পুজো বা কোনো নিরালম্ব স্বামী, যেটা পরবর্তীকালে তিনি নাম নিয়েছিলেন, এরকম কোনো সন্ন্যাসীর আশ্রম, কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা কিন্তু সেরকম ছিল না। এই জায়গাটা বাংলার অগ্নিযুগের বিভিন্ন বিপ্লবীদের অন্যতম গোপন একটা আস্তানা হিসাবে গড়ে উঠেছিল। আমরা যদি দেখি আশপাশে এই যে খড়ি নদী পাশ দিয়ে বয়ে চলেছে, এখান দিয়ে নৌকা করে বিপ্লবীরা আসতেন এবং এখানে এসে আশ্রয় নিতেন। যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কেন এত ইম্পর্টেন্ট হয়ে উঠলেন সেইটা যদি আমরা অ্যানালিসিস করতে যাই, তাহলে আমাদের ফিরে যেতে হবে বড়দাতে, যেখানে অরবিন্দের মধ্যে প্রথম সেই চেতনা জেগে উঠছে যে শুধু রাজনীতি দিয়ে কোনো কিছু সম্ভব নয়, এখানে প্রয়োজন বোমা। এবং সেই কারণের জন্য বড়দাতে যতীন্দ্রনাথের সঙ্গে অরবিন্দের সাক্ষাৎ। অরবিন্দ চেয়েছিলেন যে যতীন্দ্রনাথ সরাসরি ব্রিটিশ আর্মিতে যুক্ত হোক। সিপাহী বিদ্রোহের সেই যে রেশ 1857 পর থেকে, সেই সিপাহী বিদ্রোহ আবার যাতে গড়ে তোলা যায় সেই চেষ্টায় তারা ব্রতী হয়েছেন। এবং তারা মনে করতেন যে এইভাবে যদি আমরা বিপ্লবীদেরকে ব্রিটিশ আর্মির মধ্যে ঢুকিয়ে দিতে পারি, তাহলে একদিন এই গণবিক্ষোভ আর্মির ভেতরে যেটা ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনকে সম্পূর্ণ ভেঙে ফেলবে। তো সেই চেষ্টা করেছিলেন, সেই মতো অন্য নাম নিয়ে যতীন্দ্রনাথ চেষ্টা করেছিলেন ব্রিটিশ আর্মিতে জয়েন করার, কিন্তু তিনি শেষ পর্যন্ত আইডেন্টিফাইড হয়ে যান। এবং তখন অরবিন্দ যেটা করেন যে তোমার সামরিক শিক্ষা এবং সামরিক শিক্ষা দানের যে ব্যবস্থা সেটা করা প্রয়োজন। অরবিন্দ তখন বড়দায় ছিলেন, গায়কওয়াড়ের রাজা তার যে এস্টেট সেখানে ছিলেন, এবং সেখানকার যে সৈন্যবাহিনী, সেই সৈন্যবাহিনীতে তিনি যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে সেই সময় রিক্রুট করেন। পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যখন ভবানী মন্দির অরবিন্দ এবং বারিন লিখছেন, এবং তারা মনে করছেন যে এই ভবানী মন্দির একটা বিপ্লবী পুস্তিকা হিসাবে তারা লিখছেন, এবং তারা চাইছেন যে এইভাবে বিভিন্ন জায়গাতে, বাংলার বিভিন্ন জায়গাতে বিপ্লবীদের গুপ্ত কেন্দ্র গড়ে উঠুক, যেখানে ভবানী মন্দির হবে তাদের আকর গ্রন্থ। তখন মুরারিপুকুর এই গুপ্ত সমিতি তৈরি হচ্ছে। যতীন্দ্রনাথকে প্রথম অরবিন্দ দায়িত্ব দিয়ে পাঠালেন বাংলাতে এই গুপ্ত সমিতির প্রতিষ্ঠার। তখনও কিন্তু বারিন আসেনি, কিন্তু পরবর্তীকালে যখন বারিন এলো কলকাতায়, বারিনের যে উচ্চাসা এবং বারিনের যে কমান্ডিং পজিশন, সেটার ফলে যতীন্দ্রনাথের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে, এবং শেষ পর্যন্ত যতীন্দ্রনাথ সমস্ত কিছু ছেড়ে দিয়ে এই বিপ্লবী প্রচেষ্টা, এইভাবে সরাসরি সক্রিয় রাজনীতি যে বিপ্লবী প্রচেষ্টা সেসব ছেড়ে দিয়ে চান্না আশ্রমে আবার ফিরে চলে এলেন, এবং এখানে বিপ্লবীদের যে আশ্রয়দানের ব্যবস্থাটা তিনি আরও পোক্ত করলেন। এই সময় ভগিনী নিবেদিতার সাথে তাঁর যোগাযোগ হয়। আইরিশ বিপ্লবীদের সাথে যতীন্দ্রনাথের যোগসূত্র স্থাপিত হয়। ক্ষুদিরাম প্রফুল্লচাকির বোমা ছোড়ার পরে আলিপুর বোমা মামলা শুরু হলে বিশ্বাসঘাতক নরেন গোসাই যতীন্দ্রনাথের নাম বলে, তবে যতীন্দ্রনাথ অধরাই রয়ে যান। এরপর পাঞ্জাবের গদর দলের সাথে তার ঘনিষ্ঠতা গড়ে উঠলে সেই সূত্রেই ভগৎ সিং পরবর্তীকালে এসেছিলেন যতীন্দ্রনাথের কাছে এই চান্না গ্রামে। এখানকার বহু পুরাতন পরিবারের সাথে কথা বলে আমরা এটা জানতে পারলাম যে ভগৎ সিং এবং নেতাজি সুভাষচন্দ্র বসু দুজনেই 1927-28
সময়কালে এই চান্নাগ্রামে এসেছিলেন যতীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে। তা আমরা যদি ইতিহাসে দেখি 1928 সালে কলকাতায় ভগৎ সিং এসেছেন এবং বরানগরের কাছেই যতীন্দ্রনাথের সাথে ভগৎ সিংয়ের দেখা হচ্ছে এবং সুভাষচন্দ্রেরও দেখা হচ্ছে। এখানকার মানুষের যা দাবি তার সাথে ইতিহাস এতটা মিলে যাচ্ছে যে তার ফলে বলাই যায় 1928 সাল নাগাদ ভগৎ সিং, সুভাষচন্দ্র এই চান্নাগ্রামে এসেছিলেন যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের উপজাতিদের মধ্যে বিদ্রোহের চেষ্টা করলে যতীন্দ্রনাথ কারারুদ্ধ হন। 1907 সালে মুক্তি পেয়ে ফিরে এলেন চান্নায়, প্রতিষ্ঠা করলেন আশ্রম। সন্ন্যাস গ্রহণ কেবলমাত্র ছদ্মবেশ। অন্তরালে সমগ্র ভারতের বিপ্লবী আন্দোলনে সহায়তা করতে লাগলেন তিনি। এই বট গাছ, আপনারা জানেন যে গাছ মানুষের থেকে বহু বছর বেশি বাঁচে। এই বট গাছটা কত ইতিহাসের সাক্ষী জানেন? বলা হয় যে এই বট গাছের নিচে একসময় বিপ্লবীরা যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে বসতেন, এখানে বসে বিভিন্ন গুপ্ত আলোচনা হতো। আর ঠিক আমাদের সামনে রয়েছে খড়ি নদী। এই খড়ি নদী, যার সঙ্গে গঙ্গার মিলন রয়েছে, একটা অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটা পরিবেশ এবং বিপ্লবী কার্যকলাপ যেখানে চালানো হয়, যেখানে বিপ্লবীর ডেরাগুলো থাকতো, সেখানে সবসময় একটা এসকেপ রুটও থাকতো, অর্থাৎ যেখান থেকে সহজে ব্রিটিশ পুলিশ এলে পালিয়ে যাওয়া যায়। এইটা হচ্ছে সেই পারফেক্ট জায়গা। আপনারা দেখে বুঝতে পারছেন এখনো একটা প্রাচীন সময়ের ছাপ কিন্তু এখানে রয়ে গেছে এবং এই বটগাছ মনে হয় সেই সাক্ষীটাই বহন করে যাচ্ছে যুগ যুগ ধরে। সময়ের সাথে সাথে হয়তো পৃথিবীর অনেক প্রান্ত বদলে গেছে, কিন্তু আজকে যখন আমি এখানে এসেছিলাম আমার উদ্দেশ্য একটাই ছিল যে সেই ইতিহাসকে আপনাদের কাছে পৌঁছে দেয়া। আমি একটা কথা বারবার শুনতে ভালোবাসি না যে ভারতের স্বাধীনতা সংগ্রামের বহু অজানা বিপ্লবী, তাদের নাম কেউ জানে না, তাদের কথা কেউ বলে না। সত্যি কথা, ভারতের স্বাধীনতা সংগ্রামের এই অজানা মানুষগুলোর নাম ইতিহাসের সামনে আসা উচিত এবং সে কারণে যখন দাঁড়িয়ে রয়েছি অনেক কথা তো আপনাদের সঙ্গে শেয়ার করছি, কিন্তু এই জায়গাটা আমাকে একটা অন্যরকম, ওই যে বলছিলাম শুরুতেই, গুজবাম্প দেয়, যেখানে গায়ের লোম খাড়া হয়ে যায় ভাবলেই যে এখানে আজ থেকে কত বছর আগে এইসব মানুষগুলো এখানে বসেছিলেন যারা ভারতকে স্বাধীন করার ব্রত নিয়েছিলেন। আজকে ভারতবর্ষ বা আমাদের রাজ্যের কটা মানুষ জানে এই সম্পর্কে? আজকে ভুলে গেছি কি আমরা তাদের? না, সেই ইতিহাসের পাঠ হয়তো আমরা পড়িনি, কিন্তু নতুন করে পড়তে আপত্তি কোথায়? বহু নদীমাতৃক দেশ এই ভারতবর্ষের এই বর্ধমান জেলার খড়ি নদী, হয়তো আমরা তার নামও জানতাম না, কিন্তু এই খড়ি নদীর পাশেই চান্নাগ্রামে জন্মগ্রহণ করেছিলেন এমন এক বিপ্লবী যিনি বাংলার বিপ্লবী আন্দোলনের প্রথম যুগের আগুন লাগানোর সহযোদ্ধা রূপে কাজ করেছিলেন অরবিন্দ ঘোষের সঙ্গে। তিনি যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এই চান্না গ্রামকে কেন্দ্র করে তিনি গড়ে তুলেছিলেন একটি আশ্রম এবং 1924 সালে, অর্থাৎ এটা 2024 সাল, আজ থেকে 100 বছর আগে এখানে এসেছিলেন যুগান্তর বিপ্লবী দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, কৃষক নেতা, স্বামী বিবেকানন্দের ভ্রাতা ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত। এসে তাকে প্রশ্ন করেছিলেন, কেন বিপ্লবী আন্দোলন থেকে আপনি চলে এলেন? কিন্তু ডক্টর ভূপেন্দ্রনাথ দত্তের সেই কথার উত্তরে যতীন্দ্রনাথ বলেছিলেন যে বিপ্লবী আন্দোলনের থেকে আমি দূরে সরে আসিনি, এখানে বসেই আমি বিপ্লবী আন্দোলনের কাজ করছি। একদম সঠিক কথা। গোপনে নিরালায় থেকে এই চান্না গ্রাম থেকে বিপ্লবী আন্দোলনের কাজ করে গিয়েছেন ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত, করে গিয়েছেন যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1924 সালে এই আশার কথা ভূপেন্দ্রনাথ দত্ত একাধিকবার তার একাধিক গ্রন্থে উল্লেখ করেছেন, তার মধ্যে ভারতের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম অন্যতম। সেখান থেকেই প্রথমত আমার যাত্রা শুরু হয়েছিল। যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বিপ্লবী আন্দোলনের কোন স্থানটি দখল করেছিলেন? ভূপেন্দ্রনাথ দত্তের কথায় বলতে গেলে তিনি ছিলেন অগ্নিযুগের প্রথম যুগের কারিগরদের অন্যতম, কিন্তু সেইভাবে তার মূল্যায়ন হয়নি। এমনকি বরোদা ও পাঞ্জাবে যে বিপ্লবী গদর দলের প্রতিষ্ঠা হয়েছিল, সেই বিপ্লবী গদর দলের প্রতিষ্ঠাতাদের বহু মানুষ তারই দ্বারা প্রভাবিত হয়েছিলেন। যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কাছে তাই ছুটে এসেছিলেন ভগৎ সিং এই 1924 সালেই। এবং ভগৎ সিংয়ের যখন আমরা জীবনী পড়ি তখন ভগৎ সিংয়ের বহু চিন্তা বা ধারণা নিয়ে আলোচনা হলেও আমরা এটা ভুলে যাই যে যতীন্দ্রনাথ তাকে প্রভাবিত করেছিলেন। যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কাছে এই চান্নাগ্রামে 1924 সালে ভগৎ সিংও এসেছিলেন এবং যতীন্দ্রনাথ
কর্মের আদর্শে বিশ্বাসী ছিলেন। যতীন্দ্রনাথ বিশ্বাস করতেন যে একমাত্র কর্মই আমাদের ঈশ্বর। তাই এই চান্না গ্রাম কোনো ধর্মীয় উপাসনা স্থান বা কোনো সেরকম আশ্রম নয়। এখানে ভারতবর্ষের চিরন্তন যে কর্মবাদ, তার উপাসনা কেন্দ্র তিনি গড়ে উঠেছিলেন, এবং একই সাথে গড়ে উঠেছিল ভারতবর্ষের বিপ্লবী আন্দোলনের প্রধান প্রাণকেন্দ্র। যতীন্দ্রনাথ এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন বরানগরে, কলকাতার কাছেই বরানগর অঞ্চলে 5ই সেপ্টেম্বর 1930 সালে। তারপর বাংলার বিপ্লবী আন্দোলন বহু এগিয়েছে, বহুভাবে আসবার পরে স্বাধীনতার বিভিন্ন রূপ আমরা দেখেছি, কিন্তু যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মূল্যায়ন বা এই চান্না গ্রামকে কেন্দ্র করে কিভাবে বিপ্লবী আন্দোলনের গুপ্ত ঘাঁটি গড়ে উঠেছিল, কিভাবে ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত থেকে শুরু করে ভগৎ সিংরা তার দ্বারা প্রভাবিত হয়েছিলেন, তার মূল্যায়ন আজও হয়নি। চান্নাশ্রমের ভেতরে যখন আমি ঢুকলাম তখন এখানে বেশ কিছু ঘর এখনো পুরনো রয়েছে, যেগুলো তৎকালীন সময় ব্যবহার করা হতো। আমার সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন, দাদা, ইনি আপনার নামটা একটু বলবেন? অমল ব্যানার্জি। অমল ব্যানার্জি। অমলবাবু এখানে এই যে ট্রাস্ট রয়েছেন তার দায়িত্বে রয়েছেন। আর আমার সঙ্গে রয়েছেন সৌম্যব্রত দাশগুপ্ত এবং সৈকত নিয়োগী। সৈকত সৌম্য আমার সঙ্গে এসেছেন, দুজনই আপনারা ওদের ছিলেন। আমরা এই যে ঘরটা দেখতে পাচ্ছি, এইটা কি সেই সময়কারী ঘর? হ্যাঁ, সেই সময় প্রথম করে ঘরটা একটা আশ্রম যখন স্থাপিত হয় 1907 সালে। হ্যাঁ, এই 1907 সালে এই ঘরটা। আচ্ছা। এটা মাটিটা মানে ছিটে বেড়া করা আছে, মানে বাঁশ দিয়ে কাঠামো করা আছে। হ্যাঁ। তার সেটাকে মাটি ধরিয়ে এটাকে 2 মেটে করে একটা থাকার মতো জায়গা করা হয়েছে। আচ্ছা, পরে এই পিলারগুলো আপনারা পরে ব্যবহার পিলারগুলো আমরা এই বাঁশের পিলার ছিল, আমরা পরে পিলারগুলো পাল্টে দিই। এই ঘরের ভেতরে কি হতো? যারা বিপ্লবীরা আসতেন তাহলে এই ঘরটা থাকতেন, আলোচনা পর এখানে রেস্ট দিতেন, দিয়ে আবার চলে যেতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দিকে একটা ঘর আছে, এই ঘরটা একটুখানি দেখাবো। এই ভেতরে একটা ঘর আছে, এই ঘরটা অনেকটা বড়। তো এই যে বিল্ডিংটা রয়েছে, বিল্ডিংয়ের সামনে যাব। শুধু আরেক একটা জিনিস করি যে এইখানে মানে এই যে পরিবেশটা পুরো গ্রাম বাংলা দেখতে পাচ্ছি। এখানে শহরের ছাপ তো নেই, পুরোটাই গ্রামের ছাপ। মানে তৎকালীন সময় ব্যাপারটা আরও গ্রাম্য ছিল, একেবারে আরও জঙ্গল ছিল এই জায়গাটা পুরো। আচ্ছা, এখানে তো যে পরিবেশটা আপনারা অনেকটা চেষ্টা করেছেন সুন্দর সাজিয়ে গুজিয়ে। এখানে লোকাল যারা রয়েছেন, এখানে একটা ট্রাইবাল বেল্টও আমি দেখতে পাচ্ছি আছে। আদিবাসী সমাজ আছে এখানে। হ্যাঁ, এদিকটা আসুন। এনাদিকে যতীন্দ্র বন্দ্যোপাধ্যায় নিয়ে এসেছিলেন। আচ্ছা এগুলো সব ফাঁকা ছিল, এগুলো বন জঙ্গল ছিল, আচ্ছা। বসতি ছিল না। আচ্ছা আচ্ছা সব জায়গায় কিন্তু বসতি ছিল না। আচ্ছা। যতীন্দ্র বন্দ্যোপাধ্যায় ওনাদিকে নিয়ে এসে এখানে জায়গা টাকা দিয়ে এগুলো আসলে জায়গা বেশি হয়ে গেছে, হুম। এই জায়গাটা ওদের স্থাপন করা হয়েছে। এখন ওরা এখানে চাষবাস করে গ্রামের লোকেদের কাছে। আচ্ছা আশ্রমটা ওরা এখন একটু দেখভাল করাতে, কিন্তু সেরকম ওরাও পেরে ওঠে না। আচ্ছা। অর্থনৈতিক দিক দিয়ে সব দুর্বল তো, সব রুজি রোজগার জন্য সব বাইরে চলে যায়। আর এই আশ্রমটা আমাদের গ্রাম থেকে কিছু ছেলে নিয়ে, আর এই আদিবাসীদের 2-1জন ছেলে আমাদের কমিটিতে আছে, তাদের নিয়ে এই আশ্রমটা একটু দেখভাল দেখাশোনা। এদিকটা আসুন একটুখানি, আমরা এই ঘরটা একটু আপনাদের দেখাবো। অনেক পুরনো এই ঘরটাতে, শিকল দেওয়া রয়েছে। শিকলটা অনেক পুরনো, যেহেতু খোলা সম্ভব হয়নি। এই ঘরটা মূলত কি মানে এইটা কি থাকার ঘর ছিল? এই ঘরটা স্বামীজি এইখানে থাকতেন, উনি নিজে পড়াশোনা করতেন। কারণ ওনাকে একটা কথাকে বলা হয়নি, সিস্টার নিবেদিতা ওনাকে খুব ভালোবাসতেন, যতীন্দ্র বন্দ্যোপাধ্যায়কে। এবং উনি যখন বিপ্লবীদের সঙ্গে যখন মতবিরোধ হয়, তখন উনি সিস্টার নিবেদিতা ওনাকে কিছু বইপত্র দিয়েছিলেন, ইন্ডিয়ান হিস্ট্রি বা ওয়ার্ল্ড হিস্ট্রি কিছু বইপত্র দিয়েছিলেন। সেই বইপত্রগুলো পড়ার জন্য ওনাকে দিয়েছেন, সেসব বইপত্র উনি সেখানে পড়াশোনা করতেন একটু। আচ্ছা, এইখানে এই ঘরের মধ্যে বসে এই ঘরের মধ্যে উনি পড়াশোনা করতেন। ওই বইপত্র, সেসব বইপত্র আমাদের ছিল, এখনও পর্যন্ত সেগুলো সংরক্ষণ করা যায়নি। কিছু বইপত্র আছে, তা সেসব বইপত্র আমরা ঠিক উপলব্ধি করতে পারি না। এদিকটা ভেতরটা একটু আসুন। সৌম্য এবং সৈকত আমার সঙ্গে রয়েছে। আচ্ছা, এখানে সৌম্য একটু এদিকে এসো, সৈকত এদিকটা এসো। মানে তোমরা তো ইতিহাস নিয়ে অনেক কাজ করো। ওই শিষ্য নিবেদিতার কথাটা বলতে ভুলে গেছি। আচ্ছা, বলুন বলুন কি বলছেন। বললাম যে ওনার সঙ্গে যখন সেই ডাকাতি হয়, তারকেশ্বর ডাকাতি হয়, তখন ওনার মতভেদ ছিল ওনার সঙ্গে। যে তখন বলেছেন নাকি সৈন্য বন্দ্যোপাধ্যায় বলে ওনাকে জিজ্ঞেস করেছেন যে আপনি নাকি দিয়েছিলেন, অস্ত্র দিয়েছিলেন, রিভলভার দিয়েছিলেন। না, আমি দিয়েছিলাম ঠিকই আমার কাছে, কিন্তু আমি ওই ডাকাতি করতে যাবো বলে সেই হিসেবে আমি দিইনি, আমার কাছে ব্যক্তিগত হয় ওনারা চেয়েছিলেন যে আমার ব্যক্তিগত রিভলভারটা দিন। তখন তারপরে বলেছিলেন যে ঠিক আছে, এগুলোর মধ্যে অনেক মতভেদ থাকে, এই জন্য তোমার করতে হবে না, আমি তোমাকে কিছু কিছু বই দেবো। তখন ওই যতীন্দ্র বন্দ্যোপাধ্যায় থেকে ওই আমাদের শিষ্য নিবেদিতা কিছু বই দিয়েছিলেন। আর শিষ্য নিবেদিতার সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন আমাদের ঋষি অরবিন্দ। ঋষি অরবিন্দকে গায়কোয়াড়ে যখন বড়োদা গিয়েছিলেন, তখন গায়কোয়াড় ওই ঋষি অরবিন্দকে দায়িত্ব দিয়েছিলেন যে শিষ্য নিবেদিতাকে নিয়ে আসার জন্য স্টেশন থেকে।
তখন আমাদের যতীন বন্দ্যোপাধ্যায় বড়দা ছিলেন, তখন ওই ঋষি অরবিন্দের সঙ্গে ওই শিষ্য নিবেদিতা উনি পরিচয় করে দিয়েছিলেন। আচ্ছা, এখানে একটা জিনিস দেখাই, এই মাটি, এই যে দেখুন জানলা, এটা ঘরের ভেতরটা, এখানে এই জিনিসটা কিন্তু আজকের নয়, এই জিনিসটা তৈরি হয়েছে আজ থেকে 100 বছরেরও বেশি সময়, 1907 সাল। তখন এই যে বিল্ডিংটা আপনি দেখতে পাচ্ছেন, এই ওপরের অংশটা কিন্তু মাটির, আর নিচের যে অংশটা রয়েছে এটা বাইরে থেকে সম্ভবত কংক্রিট করা হয়েছে। আচ্ছা, এই যে ভেতরটা একটুখানি জানলা দিয়ে দেখাই, এখানটা জানলাটা খোলা, এখানে রান্না করতেন। আচ্ছা, এই যে জানলা ভেতরে, এই যে ঘরের ভেতর, আচ্ছা রান্নাঘর, এটা এদিক দিয়েও ঢোকা যায়। হ্যাঁ, এই ঘরের দরজাটা একটুখানি যদি দেখা যায় ভেতরে, এইটা কি না রাখতে না মানে ছেড়ে এমনি অবস্থায় খুলে দিন। এটা ঘরের মধ্যে ভেতরে, মানে বুঝতে পারছেন কত পুরনো। হ্যাঁ, আপনি ঢুকুন ভেতরে, ঢুকুন আপনি। হ্যাঁ, এই ঘরের মানে অনেক বছর পর খোলা হলো কি এটা? এইটুকু একটা ঘর, ভাবুন 10 বছর পর এই ঘরটা খোলা হলো, ভেতরের কি অবস্থা দেখুন, ভেঙে গেছে পুরো। এইসব জিনিসপত্র হয়তো এখানে অন্যরা রেখেছেন, ব্যবহার করছেন। এই ওয়ালগুলো দেখলে বোঝা যাবে, এই ওয়ালগুলো পুরো ভেঙে গেছে একদম চারিদিকে। মানে এই ঘরটাতে ডেফিনেটলি, এই ঘরেও অনেকে এসেছেন, এই ঘরে অনেকে থেকেছেন। সৈকত, আমি যেটা জানতে চাইছিলাম যে এইরকম একটা, এগুলো তো ইতিহাসের দলিল, একটা বই লেখা আর সেটাকে চাক্ষুষ করা, আজকে যারা এই ভিডিওটা দেখছেন তারা হয়তো সেখানে বাড়িতে বসে বা যেখানেই বসে দেখছেন এটা ফিল করছেন। সোমা, আমি তোমার কাছে এটা জানতে চাইছি যে এই যে ইতিহাসকে এইভাবে চাক্ষুষ করার মধ্যে মানে নস্টালজিয়ার প্লাস তোমার কাজের জায়গাটা কীভাবে বলবে, মানে জিনিসটা দেখলে কেমন ফিল হলো? হ্যাঁ, ইতিহাস তো আসলে উপলব্ধির একটা জায়গা, এবং যে সময়কে আমরা আর কোনোদিন ফিরে পাবো না, যে সময় এক সময় মানে আমাদের স্বাধীনতা সংগ্রামকে এত দূর এগিয়ে নিয়ে গেছিল, যে ইন্সপিরেশন, সেই ইন্সপিরেশনটাকে বাঁচিয়ে রাখাটা অত্যন্ত প্রয়োজন। এবং স্বাধীনতার পরে পরবর্তী প্রজন্ম যারা সেই সময় সম্পর্কে হয়তো পড়েও নি, তোমার নিজের কি একটা মানে ওই ফিলিংসটা হচ্ছে এখানে দাঁড়িয়ে? একদমই তাই। যাদের লেখা পড়েছি, যে সমস্ত বিপ্লবীদের মেমোর্সে যতীন্দ্রনাথের কথা পড়েছি, সেই যতীন্দ্রনাথের বাড়িতে আজ দাঁড়িয়ে আছি, তো এটা একটা আলাদা উপলব্ধির বিষয়। এবং আমি একটা বই বর্তমানে লিখছি, যেটা অগ্নিযুগের সন্ধানে, কুণালদা তুমি জানো, তো সেখানে আমি যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের এই সম্পূর্ণ বিষয়টাকে আমি রাখবো আর কি, সেরকমই ঠিক করেছি। সৌম্য, কেমন লাগছে? অসাধারণ লাগছে, মানে বই লেখা এবং বই থেকে তথ্য সংগ্রহ করা, নিজে এসে এরকম একটি বাড়িকে দেখা। এবং সবচেয়ে বড় কথা, তুমি জানো কুণালদা, যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা আছে। তিনি বোধহয় বিপ্লবী আন্দোলন থেকে সরে গিয়েছিলেন, কিন্তু তা কিন্তু নয়। উনি একমাত্র বিপ্লবী যে এখানে সারা জীবন উপাসনার সাথে সাথে তিনি বিপ্লবী আন্দোলনের সঙ্গে সংযোগ রেখে গিয়েছিলেন এবং বিপ্লবীদের সাহায্য করেছেন, এবং তিনি বিপ্লবীদের মন্ত্রগুরু ছিলেন। এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই সৌম্য, মানে এটা তোমাদের মাধ্যমে আমার প্রথম জানা। আমরা যখন মতিলাল রায়কে নিয়ে কাজ করলাম, আজকে এখানেও কিন্তু সেই একই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। মতিলালও কিন্তু সেই একই রকম ব্যাপার, তার ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে তিনিও একটা সময়ের পর হয়তো তিনি ব্রিটিশদের দ্বারা কোথাও একটা থ্রেট ছিল, তাকে গ্রেফতার করে নেওয়া হতো, বা তাকে ব্রিটিশ বারবার বলেছিল যে এই বিপ্লবী কার্যকলাপ ছাড়তে হবে, নাহলে কিন্তু রেয়াত করা হবে না, কিন্তু এনার ক্ষেত্রে সেটা হয়নি না। এবং উনি চিরকালই বিপ্লবী আন্দোলনের সঙ্গে সংযোগ রেখে গিয়েছিলেন। আসলে বিপ্লবীদের কেবলমাত্র সকলে যে বিপ্লব করবে তা কিন্তু নয়, কিছু কিছু সেফ জায়গা থাকতে হয় যেখান থেকে তারা আশ্রয় নিতে পারবে। যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সেইটা তৈরি করেছিলেন এই আশ্রমের মাধ্যমে। এবং আমি এসে প্রথমে ওনার কাছে জিজ্ঞেস করেছিলাম যে এখানে কি কোনো পূজা আচ্ছা বা সেরকম, এই আশ্রম কিন্তু তা নয়। তুমি দেখছো ভারতের আদিবাসীদেরকে নিয়ে সেখানে রাখা হয়েছে, যে আদিবাসিন্দা। এই যে যতীন্দ্রনাথের বড় রেসপেক্টে মানুষকে ভালোবাসা এবং কর্মের প্রতি যে তার ভারতবর্ষের চিরন্তন দর্শন। আর তুমি এই কথাটা বলছো, ভাবো এমন একটা জায়গায় দাঁড়িয়ে, এই ঘরটার মতো দাঁড়িয়ে, এই ঘরটাতে 10 বছর পর কেউ ঢুকলো, 10 বছর আমরা ঢুকলাম 10 বছর পর, এবং এই ঘরটা তখনকার দিনে খড়ের ছাউনি ছিল, ওপরটা যদি একটুখানি দেখি এখন টিন দিয়ে দেওয়া হয়েছে, তখনকার সময় খড়ের ছাউনি ছিল। কিন্তু আমি যেমন দাদার সাথে কথা বলে জানতে পারলাম, এই যে দেখতে পাচ্ছেন ভেতরে যে কাঠ দেয়া রয়েছে, মাটি উপর দিয়ে লেপা, রং হয়তো পরে আবার করা হয়েছিল, কিন্তু এই সমস্ত কাঠামোটাই কিন্তু তৎকালীন সময় বানানো, মানে পরে হয়তো কোথাও একটু করা হয়েছে, মেরামত করা হয়েছে, কিন্তু এই যে কড়িকাঠ ফড়িকাঠ এগুলো সব পুরনো না, মানে তখন দেখুন পুরো ঘুণ ধরে গেছে কড়িকাঠগুলো সব। পেন্টটা পরে করা হয়েছিল, টিনটা পরে লাগানো হয়েছিল, কড়িকাঠ। আচ্ছা, এইগুলো মনে হয় কিছু জয়েন, এখানে একটা দরজা ছিল সম্ভবত না? আচ্ছা, এই যে জিনিসটা করা রয়েছে এটাও পুরনো, মানে পরে, মানে এই দেখুন হাতের ছাপও রয়েছে আঙুলের, সেই সময় যে আঙুল দিয়ে যে মাটি লেপা,
এদিকটা একটু আসে, এখানে একটা মানে করিডোর টাইপের বাড়ির। এইটা কি পরে আপনারা বানিয়েছেন? এর পরে আমরা এই জিনিসটা পরে করা হয়েছে। এটা মাটির দেওয়া ছিল, এই খুঁটিগুলো সব চেঞ্জ করা হয়েছে। এইগুলো চেঞ্জ করা হয়েছে, মাটির দেওয়া ছিল। এই খুঁটিগুলো এখন আছে, ওই ঘরে একটা ঘোড়া আছে কাঠের খুঁটিগুলো। এখানে একটা ঘর, যে ঘরটা রান্নাঘর ছিল, যেমনটা আপনারা শুনলেন, এখানে একটা ছোট্ট মিউজিয়াম মতন আছে। চলুন সেখানে নিয়ে যাই, আপনাদের দেখাই যে সেখানে কি কি রয়েছে। যেমনটা বলছিলাম আপনাদের, যেখানে একটা ছোট্ট মিউজিয়াম মতন বানানোর চেষ্টা হয়েছে, যদিও সেই অর্থে খুব একটা জিনিসপত্র এখানে রাখা নেই। তবে প্রথমেই এখানে দেখাই একটা ঐতিহাসিক যেসব জিনিসপত্র, মানে পুরনো জিনিসপত্র ওনারা এখনো পর্যন্ত রাখতে পেরেছেন, তার মধ্যে দুটো সেই সময়ের জিনিস রয়েছে। একটা হচ্ছে চেয়ার, যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যে চেয়ারে বসতেন, এই হচ্ছে সেই চেয়ার, বুঝতে পারছেন? এই চেয়ারকে ছোঁয়া, এই চেয়ারকে মানে ছুঁয়ে দেখাও একটা পরম প্রাপ্তি। মানে চেয়ারটার বয়স বহু প্রাচীন, বুঝতেই পারছি। মানে ওনার সময়কার, উনি 1930 সালে মারা গেছেন, তার মানে আর কিছুদিনের মধ্যে সেটা 100 বছর হয়ে যাবে। তো 100 বছরের প্রাচীন এই চেয়ার। আর এইটা হচ্ছে চরকা যে কাটা হতো, সেই চরকার কাঠ। এই যে দুটো কাঠ, তার মাঝখানে এরকম একটা ডান্ডি দিয়ে চরকার ওই যে গোল জিনিসটা, যাতে সুতোটাকে বাঁধা হয়, আপনারা দেখেছেন, সেটা এখানে ছিল। এটা রেখে দিয়েছেন ওনারা। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছি, আপনারা কতগুলো জিনিস একটা ডেমো করে রেখেছেন। এই প্রথম থেকে যদি দেখি, প্রথমে এটা কি একটুখানি যদি দেখান, এটা বিষয়টা কি রয়েছে, এটা কি রয়েছে? এইখানে উনি অসুস্থ মানুষকে দেখতে গেছিলেন। উনি অসুস্থ একজনকে দেখতে গেছেন। সেই দৃশ্য যেখানে দেখা হয়, গ্রামবাসী যখন যেতেন। আচ্ছা, উনি গ্রামে খুব সেবা করতেন। হ্যাঁ, প্রতিদিন সকালবেলা যেতেন। তারপরে একজন অসুস্থ ছিলেন, তাকে দেখার জন্য উনি ওখানে গিয়েছিলেন। আচ্ছা, পরে যেটা রয়েছে এটা, পরে হচ্ছে যে উনি যখন ছোটো ছিলেন, হ্যাঁ, তখন বাবাও জানতেন না যে উনি ঈশ্বরে বিশ্বাস করেন না। আচ্ছা, সেই হিসেবে তখন মাইনাগড়ে কালী মন্দির আছে, এই যে হালদার কাছে মাইনাগড়ে, তখন কালী মন্দিরে ওকে বেড়াতে নিয়ে গেছে ছেলেটাকে, ছোটো ছেলেকে, জসিমনাথকে বেড়াতে নিয়ে যাওয়ার পর ও পকেটে করে কী হয়েছে, একটা রিভলভার ভরে নিয়ে গেছে। রিভলভারটা কিন্তু অরিজিনাল না, খেলনা রিভলভার। দিয়ে বলেছে যে এরকম সাধু এখন দেখাচ্ছে কালী মন্দিরকে, যে মা জাগ্রত, মা যা বলে তা হয়। তখন বলে ঠিক আছে, তাহলে পকেটে রিভলভার করে, তখন ওই সন্ন্যাসীকে রিভলভার হচ্ছে বুকে, তখন কত ছোটো উনি, আচ্ছা, সেই অবস্থায়। তখন বলছি থামো থামো থামো, তা নয় মা, এরকম না। ছেলেরা বোঝাচ্ছেন যে তুমি মূর্তি যে বিশ্বাস করো তা নয়, আচ্ছা। কর্মের দ্বারা যে বিশ্বাসী করেন সেইটাই উনি বলতে চাইছেন। আর এরা বাবা মা তখন তোকে থামাতে চাইছে। আর এই মূর্তিগুলো, মানে কি বলবো ওটাকে, যে যেটা হচ্ছে যে পরীক্ষা দ্বারা জানবো যে আমি যে ঈশ্বর আছে কি না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর এই মূর্তিগুলো, মানে পুতুলগুলো কে বানিয়েছেন? শুধু হচ্ছে আমাদের গ্রামে যে সুসন্তান হরিহর দে, উনি বর্ধমানে বাড়ি। আচ্ছা, এশিয়া বিখ্যাত শিল্পী। উনি এই 4টে মূর্তি বানিয়েছেন। এগুলো কিন্তু আর উনি বাকিগুলো কমপ্লিট করে যেতে পারেননি, মারা গেছেন। আচ্ছা, আচ্ছা। এইটা কি আছে? এইটা হচ্ছে বড়দায় যখন মহারাজা যখন বেড়াতে বেরিয়েছিলেন, তখন দেখা যায় যে ঘোড়া গাড়ি করে উনি বেড়াতে বেরিয়েছেন। ঘোড়া খেপে গিয়ে গাড়িটা নিয়ে ছুটছে। আচ্ছা। আর ওনার সচিব ছিলেন আমাদের এই ঋষি অরবিন্দ, উনিও ছিলেন। উনি থামাতে পারেননি গাড়ি। যতীন বন্দ্যোপাধ্যায় তখন ওইদিকে যাচ্ছিলেন, তখন উনি ছুটে গিয়ে ওই ঘোড়াটাকে লাগাম ধরে আটকায়। তখনই ওই বড়দা যে মহারাজা, তখন বলছেন ছেলেটি খেয়ে দেখো। তখন ওনাকে নিয়ে গেছিলেন, তখন ওইখানে ঋষি অরবিন্দের সঙ্গে যতীন্দ্রনাথের পরিচয় হয়। আচ্ছা, ওই ঘোড়ার লাগামটা উনি আটকাচ্ছেন, ওই এই দিকটা একটু আসি। অরবিন্দের সঙ্গে পরিচয় হয়। এই দিকটা কি রয়েছে এর পরেরটা? উনি ওই ভাষা, এই যে আদিবাসীদের দিয়ে ভাষা শিখতেন এবং বোঝাতেন। আচ্ছা, তখন তো আদিবাসীরা ভালো বাংলা বলতে পারতো না। সেই জন্য উনি যদি দেখাচ্ছেন যে উনি আদিবাসীদেরকে সেসব ভাষাগুলো বাংলা কিছু শেখাচ্ছেন, আর ওনাদের কাছে ওই আদিবাসী ভাষা কিছু শিখছেন। ওই সেই আদিবাসীদের কথা বললাম, আদিবাসী থেকে উনি নিয়ে এসেছিলেন, সেই জায়গাটা উনি ওনাদেরকে আলোচনার মধ্যে একটা, মানে এটা হচ্ছে এই চান্না গ্রামের যে পুরনো ঐতিহ্য, পুরনো আশ্রমটা হবার আগে গ্রামের ছবি, সেইটাই এটা তুলে ধরা হয়েছে। যখন শুয়োর রয়েছে, আদিবাসী মহিলা, এটা আদিবাসী। রাইট, 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 রাইট। এটা উনি বসে আছে, ওই যে ওর ঘরটা পাশে বসে, যেটা আমরা ছবি তুলে থাকেন এরকম বাইরে। আচ্ছা, এটা তো অরিজিনাল। এখানে যে আপনার এই যে ছবিটা আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে, এখন যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রয়েছে, এই ছবিটার উপরই বেশ করে এইটা বানানো হয়েছে তো? হ্যাঁ, আচ্ছা, খুলবে না। হ্যাঁ। এইখানে আপনি এই সামনে একটা চালা মতন ছিল, তাই তো? আর ওই যে টিনের ঘরটা, যেটা টিনের ঘরটাকে ওই রকমই বানানো হয়েছে আর কি, মানে একটা কুটির মতন কুটির মতো করা হয়েছে। আচ্ছা, টিনের ঘরটা ঠিকমতো আনতে পারেননি তো, 4 চাল হয়, এটা 2 চাল করে দিয়ে। আর এই উপরে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো, এইগুলো আপনারা চেয়েছিলেন যে পুরো কমপ্লিট করতে। কমপ্লিট করবে, ওগুলো লেখা হয়েছে, কিন্তু ওগুলো এখন মতো পারা যায়নি,
শিল্পী আছেন, ওনার ছেলেও মত এবার ঠিক করেছে যে আমি এবার এগুলো করবো, বাকি কাজগুলো করবো, বাবার সমস্ত কাজগুলো আমি আর সমাপ্ত করবো, এরকম ঠিক করেছি। আচ্ছা, এই যে রিসার্চগুলো, এই রিসার্চগুলো কাদের করা? কোনগুলো এই বিষয়গুলোতে রিসার্চ তো করতে হচ্ছে, এই বইগুলো কোনো একটা বই বা রেফারেন্স নিয়ে তো এগুলো আপনারা করেছেন, বা এই রিসার্চগুলো, এই ছবিগুলো করা, এগুলো কার করা? এগুলো আমাদের এই গল্পের মাধ্যমে জানা গেছে যে ঠিক একটা আছে। গল্প, সেই গল্পের মাধ্যমে সেইগুলো আমার ছবিতে দেখানো হয়েছে সেটাকে। এটা খুব ইম্পর্টেন্ট একটা ছবি, আপনারা এখানে যদি দেখাই, এখানে এই যে চান্না আশ্রমে এই খড়ি নদী আপনাদের এখানে রয়েছে, এই খড়ি নদীর তীরে লেখা রয়েছে যতীন্দ্রনাথ, ভূপেন দত্ত, বিপিন বিহারী গাঙ্গুলি সারা রাত বসে গুরুগম্ভীর আলোচনা করছেন, মোড়ায় উপপুষ্ট তরুণ ফকির চন্দ্র রায়। আর দেশের স্বাধীনতা, দেশের ভবিষ্যৎ নিয়ে যখন আলোচনা হয় তখন পূর্ব আকাশ ফর্সা হয়ে গেছে, মানে সারা রাত ধরে এই নদীর পাড়ে তারা তখন বসে এই আলোচনা করছেন দেশের স্বাধীনতার কথা নিয়ে। এই ইতিহাস আমরা জানতে পারি, আমরা ছোটোবেলায় আশ্রমে যখন আসতাম, বিপ্লবী ফকিরচন্দ্র রায় ওনার বক্তৃতা শোনার সৌভাগ্য আমার হয়েছিল। ওনার সেই বক্তৃতার মাধ্যমে আমরা যেসব বিপ্লবীরা এখানে আশ্রমে এসেছিলেন তাদের কাছ থেকে জানতে পারি, ওনার কাছ থেকে। বিপ্লবী ফকিরচন্দ্র রায় কে ছিলেন অ্যাকচুয়ালি? উনি এখানকার বিপ্লবী ছিলেন, লোকাল বিপ্লবী বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে, এবং উনিও আগ্রহে বর্ধমানে যখন আমাদের রাসবিহারী বসু বক্তৃতা দিতে আসেন তখন উনি অনুপ্রাণিত হয়ে উনি বিপ্লবী দলে যোগদান করেন। এই আমাদের গলসি ব্লকে এবং বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের এখানকার উনি স্থানীয় একজন মানে বিপ্লবী বলা চলে, এবং বিপ্লবী ছিলেন। এবং উনি যখন আমাদের থানাতে, গলসি থানায় যখন দেশ স্বাধীন হয় তখন প্রথম পতাকা উত্তোলন করেছিলেন গলসি থানাতে 1947 সালের 14ই আগস্ট 12টার পর। ওই ফকিরচন্দ্র রায় উনি আমাদের গলসি থানায় পতাকা উত্তোলন করেছিলেন। হ্যাঁ, ওনার থেকে ছোটো ছিলেন অনেক, কিন্তু ওনারা বলতেন যে আমরা যখন বিপ্লবী আসতো উনি তখন সাদাসিদে আলখাল্লা গোছের ছিলেন আর কি, একটু খেপাটেপাড়া ছিলেন। তো ওনাকে দেখে সবাই ভাবছিল ফকির, নামও ছিল ফকির, ওই জন্য ব্রিটিশ পুলিশ ওনাকে সন্দেহ করতো না, ফকির না ফকির। সেই সুযোগে এই বিপ্লবী ওনাকে বেছে নিয়েছিলেন যাতে ওকে বিপ্লবীর কাজে লাগানো যায়, এবং সেই কাজটা উনি করতে পারতেন। আমরা ওই বিপ্লবী ফকিরবাবুর কাছে যেটুকু শুনেছি, এখানে ঋষি অরবিন্দ, রাসবিহারী বসু, নেতাজি সুভাষচন্দ্র বোস, ভগৎ সিংয়ের বাবা কিষাণ সিং, তারপরে বারিন ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত, তারপরে আমাদের বিনয় চৌধুরী, তারপরে যদুবেন্দ্রনাথ পাঁজা, এসব লোকাল বিপ্লবী ছিলেন। যদুবেন্দ্র পাঁজা উনি আমার এখানে পাশা গ্রামে বাড়ি ওনারা এই জায়গাটা এসে ওনাদের সলা পরামর্শ হতো, সেটা কিন্তু ফকিরবাবু ওনাদের কী পরামর্শ হতো উনি কিন্তু জানতে পারতেন না, এবং সারা রাত্রি সলা পরামর্শ হতো। তাহলে নিশ্চয়ই খুবই গুরুত্বপূর্ণ সলা পরামর্শ হতো, এবং ভোরের দিকে ওনারা চলে যেতেন যে যার জায়গায়। এটা আমি বিপ্লবী ফকিরবাবুর মুখে আমি নিজে শুনেছি, নিজের কানে শুনেছি, এবং সারা রাত্রি ধরে ওনাদের আলোচনা চলছে। পেছনে যে ছোট একটা নদী আছে, এই নদীপথটা কি ব্যবহার করা হতো? শোনা গেছে হ্যাঁ, নদীপথটা ব্যবহার করা হতো। এটা হচ্ছে পুলিশদের এগেনস্টে করার জন্য, যাতে ওনারা চট করে সে নদীতে বর্ষাকালে এরপরে নদীতে ওরা আসতে পারবে না, একটা থানা থেকে একটা থানা ওরা কেস দিতে পারবে না, যার জন্য 4টে থানার উপর এই আশ্রমটা অবস্থিত, এই জায়গায় চয়েস করেছিলেন। আর তাছাড়া এখানটা ছিল গলসি খানা জাংশন স্টেশন থেকে 4 কিলোমিটার দূরে। এবং তখন তো এখন যেমন রাস্তাঘাট ভালো, তখন তো ভালো ছিল না, তখন তো একটা মাটির রাস্তা ছিল, 1 হাঁটু কাদা। ব্রিটিশ পুলিশ অন্তত ওই কষ্ট করে ওরা আসবে না, সেই জন্য চিন্তাভাবনা করেছিল যে এই জায়গাটা যদি আমরা গোপন মানে আলোচনা করার জন্য চয়েস করি, তাহলে ব্রিটিশ পুলিশ আমাদেরকে অন্তত ধরতে পারবে না বা জানতে পারবে না। আমার মনে হয় সেই কারণেই হয়তো এই জায়গাটা চয়েস করেছিলেন। এই যে পাথরটা দেখতে পাচ্ছেন, এটা বিশাল পাথর। এই ধরনের পাথর এখানে কোথাও পাওয়া যায় আমি জানি না, বা এটা হয়তো আনা হয়েছিল সেটাও জানি না। এখানে লেখা রয়েছে চান্না আশ্রম এবং কোন সালে জন্মেছিলেন তিনি, এটা একটা খোদাই করে লেখা হয়েছে পেরেক দিয়ে। কিন্তু এখানে কথিত আছে যে এত বড় একটা পাথরকে উনি নাকি মাথায় করে বা ঘাড়ে করে স্নান করার সময় নদীতে নিয়ে যেতেন। জানি না, এটা মানুষ তো অনেক কিছুই কাহিনী আকারে ধরে রাখে, কেনই বা তিনি পাথরটা নিয়ে যেতেন, এত বড় কী বা প্রয়োজন ছিল। কিন্তু এখানকার সাধারণ মানুষ, স্থানীয় মানুষজনের সাথে কথা বললাম, তারা যা আমাকে এখানে তথ্য দিলেন বা তারা যা হেল্প করলেন, সহযোগিতা করলেন এখানকার মানুষজন, প্রথমত তাদের অনেক ধন্যবাদ। কিন্তু এবার আপনাদের নিয়ে যাবো একটুখানি এই যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কারা কারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো, যে তারা কতটুকু জানেন বা তাদের পরিবার এই মুহূর্তে বা তাঁর পরিবার এই মুহূর্তে কোন অবস্থার মধ্যে রয়েছে।
আমি হচ্ছি যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভাগনার ছেলে। হ্যাঁ, নাম নবীন চট্টোপাধ্যায়। যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মানে ছোটোবেলায় প্রচণ্ড দুরন্ত ছিলেন, মানে আর নিজে আত্মবিশ্বাসী ছিলেন, খুব আত্মবিশ্বাসী ছিলেন। মানে কাউকে ভয় করতেন না, একদম কাউকে ভয় করতেন না। যখন এই বাড়ি ছেড়ে চলে যান তখন আর এই বাড়িতে একমাত্র ওই দিদির কাছে আসতেন। রানীবালা দেববা ছিল, রানীবালা দেবী ছিল যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের দিদি। মা বলতেন একবার মন গেলে হয়তো এই ভিটায় আসতো, কিন্তু বসতেন না উনি, একদম বসতেন না। হ্যাঁ, কোনো কিছু দিলেও বসতেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দিদির সঙ্গে কথা বলে চলে যেতেন। কারণ ওই যেহেতু উনি হয়তো সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন বলে উনি হয়তো কোনো পরিবারের মধ্যে ঢুকতে চাইতেন না। মানে শুধু আমাদের এই এলাকা নয়, শুধু পশ্চিমবাংলায় নয়, গোটা ভারতের লোক তাকে চিনুক, এমন একটা আমাদের সরকারের ব্যবস্থা করুক। তার জন্য তো ওনার একটা আশ্রম আছে, সেই আশ্রমটা যাতে সরকার থেকে মানে তুলে ধরা হয় বা সবারই কাছে তুলে ধরার জন্য স্কুলের পাঠ্যপুস্তকের মাধ্যমে সকলকে জানানো হোক, এইটুকু আমরা চাই। ওনার তো আশ্রম রয়েছে একটা, সেখানে প্রত্যেক বছরই সব আসে যায় এই পর্যন্ত। এই ঘরটা, এই যে ঘরটা দেখাচ্ছি আমি, এই ঘরটা তো ওনার আঁতুর ঘর। এইটা হচ্ছে ওনার আঁতুর ঘর, মানে একবারে আমি কমপ্লিট একবার আমি বলতে পারি, কারণ আমার মা বলেছেন যে এইটা তো দাদুর কিন্তু আঁতুর ঘর, এটা ঠাকুমা বলেছেন। আচ্ছা, দেওয়ালও আপনার এখানে আছে, যেটা পুরনো সময় সেই সময়। এইটা ওনার আঁতুর ঘর এইখানে, তার জন্য আমি এই ঘরটা করে রেখে দিয়েছি, আমি ফেলিনি। মাটির দেওয়ালও আছে একটা সেই সময়। হ্যাঁ, ওইটা ওই মাটির দেয়ালটা মা বলতেন যে ওইটা কিন্তু তোর দাদুর আমলের ঘর, তো দাদু দিয়েছে এটা। তখন ওটা মাটির বাড়ি ছিল, তখন তো মাটির ব্যাপার বুঝতে পারছেন, পাকার কোনো ব্যবস্থা ছিল না। হ্যাঁ, আমাকে ব্লক থেকে একটা সম্মানিক একটা দেয়া হয়েছিল। হ্যাঁ, সেটা বললে পরে আমি হয়তো দেখাতে পারি। ওটা পরিবারকে দেওয়া হয়েছে। হ্যাঁ, পরিবারকে দেওয়া হয়েছিল। আচ্ছা, আপনাদের এখন মানে আপনারা কোনো এরকম সরকারের কোনো ডিমান্ড আছে, মানে কি চাইছেন? আমার ডিমান্ড বলতে কি, আমার ব্যক্তিগত ডিমান্ড বলতে কিছু নেই, কারণ আমি বলতে পারি যে আশ্রমটা তো আমার ব্যক্তিগত আর কিছু নেই। হয়তো এখন হয়তো কাগজ কলম ঘানলে হয়তো দেখা যাবে আমাদের কিছু আছে, কিন্তু আমি ওই অমরকে বলে দিয়েছি যে আমাদের নামে যদি কিছু না থাকে সেই মতো তোরা ব্যবস্থা করে নিবি, যদি দরকার হয় আমরা লিখে দেবো যে আমরা আশ্রমকে দান করলাম। এটুকু আমি আমার ইচ্ছা, বা ওনাকে মানে সমস্ত লোক, সমস্ত, আমি তো বললাম শুধু পশ্চিমবাংলায় নয়, ঋষি অরবিন্দকে যেমন, ভগৎ সিংকে যেমন মানে গোটা ভারতবর্ষের লোক চেনে, সেরকম মতো যতীন্দ্রনাথ যাকে যেন সকল ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে সকলেই যেন চেনে তার আসল ঠিকানাটা। স্থানীয় মানুষজন বা যারা এই যে চান্না আশ্রম, এখানে একটা ট্রাস্ট অবশ্যই আছে, কিন্তু রেজিস্টার্ড নয়। ওনারা চাইছেন যে এই গোটা বিষয়টি সম্পর্কে মানুষ জানুক, রাজ্যের মানুষ জানুক, দেশের মানুষ জানুক। কিছু যদি আর্থিক সাহায্য এখানকার প্রশাসন বা মানুষের দ্বারা তারা পান, তাহলে এই আশ্রমকে বা এই এলাকাকে আরও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা সম্ভব। তার থেকেও বড় উদ্যোগ কি জানেন, আজকের আমার এই ইউটিউবের ভিডিওটার মধ্যে দিয়ে আপনাদের কাছে আয়াম্বস এটাই পৌঁছে দিতে চায় যে এই সকল বিপ্লবীদের কথা যেমন আমরা জানি না, আর ইতিহাসকে আমরা কতদিন অধরা করে রাখবো। যদি কোনো প্রশাসনিক নেতা মন্ত্রী আমার এই ভিডিওটি দেখে থাকেন, তাদের কাছে একটাই আমি অনুরোধ করব যে আমাদের এই বাংলার ইতিহাসের সঙ্গে ভারতের স্বাধীনতা সংগ্রাম এতটাই ভাবে জুড়ে রয়েছে, যেটা আমাদের গর্বের ঐতিহ্যের এক ইতিহাস, সেটাকে আমরা একটু বাঁচিয়ে রাখতে পারি না? চান্না গ্রামের কয়েকজন মানুষ মিলে চেষ্টা করছেন। এই চান্নার ইতিহাস হয়তো আপনিও পড়েছেন বা শুনেছেন, কিন্তু এটাকে বাঁচানোর জন্য শুধু পড়লে হবে না, একটুখানি আপনাদের সাহায্য দরকার। সাধারণ মানুষের সাহায্য দরকার, যারা এই ভিডিও দেখছেন তাদের সাহায্য দরকার। এখানে আসবেন, দেখবেন, উপলব্ধি করবেন সেই ইতিহাসকে, সেটা যেমন ঠিক কথা, পাশাপাশি একটুখানি সাহায্যের হাত যদি বাড়িয়ে দেন, যদি এই জায়গাটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা এখানে কাজ করছেন, এই বাঁচিয়ে রাখছেন এই জায়গাটাকে, আশ্রমটাকে, তাদেরও আর্থিকভাবে সেভাবে সচ্ছলতা নেই, তো তারা নিজেদের পেট ঠিকভাবে চালাতে পারেন না, আশ্রমকে কী করে বাঁচিয়ে রাখবেন? এই ঐতিহ্যকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে একটু এগিয়ে আসতেই হবে। না, এইখানটাই আমাদের দুঃখের যে এই যেটা এই আশ্রম, এটা সারা ভারতবর্ষে আশ্রম হওয়া উচিত,
আজকে যেমন আমাদের শুধুমাত্র এই চান্না গ্রামে কয়েকটি ছেলে বা চান্না গ্রামের মানুষদের ওপরে এই আশ্রমটা আজও আমরা বাঁচিয়ে রেখেছি কোনো রকম করেই, মানে সামান্য কী বলবো, মানে অক্সিজেন দিয়ে রাখা আছে এটাকে। যদি ভবিষ্যতে কোনো ভালো মানুষ এসে, ব্যক্তি এসে বা কোনো সাংবাদিক এসে তারা আমার এই প্রচারালয়ে এসে এটাকে তুলে ধরতে পারেন, এই আশাতে আমরা এখন দিন গুনছি। সেই করতে করতে 75 বছর পেরিয়ে গেল, কিন্তু স্বাধীনতার আমাদের প্রজাতন্ত্র দিবসে পেরিয়ে গেল এত বছর, কিন্তু এই আশ্রমে কেউ কোনো পালন করতেও আসে না, সেরকম পায়ও না। আমাদের গ্রামের ছেলেদের নিয়ে আমাদের এই আশ্রমটা চলছে, কিন্তু আজও উপেক্ষিত হয়ে আছে। আগে যা ছিল এখন সেই জায়গাতেই পড়ে আছে। অনেক কিছু বলেও যান বক্তব্যের মাধ্যমে, অনেক কিছু আশ্বাসও দেন, কিন্তু আমরা আশার হ্যাঁ এই রাজনৈতিক যেসব নেতারা আপনি বললেন আসেন, যারা তারা আসে বক্তব্য রাখেন, বক্তব্যের মাধ্যমে এখানে কোনো রাজনৈতিক বক্তব্য তো হয় না, এখানে তো সর্বসাধারণের জন্য এটা অরাজনৈতিক জায়গা। তারা রাজনৈতিক বক্তব্য কেউই রাখেন এখানে, কোনো রাজনৈতিক নেতারা আসেন তারা, কিন্তু তারা তাদের কাজের মাধ্যমে তারা বোঝান যে আমরা চেষ্টা করবো কিছু করার জন্য। তা যে যা বলে যান তার সামান্যতম কিছু হয়তো করেন, সামান্যতম, সেটা মানে বলার মতো নয়। জীবনের শেষ দিন পর্যন্ত স্বামী বিবেকানন্দের প্রভাবে দেশব্যাপী বিপ্লব প্রচেষ্টা গড়ে তোলাই ছিল নিরালম্ব স্বামীর ধ্যান জ্ঞান। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমার জার্নি হয়তো আজকের মতন শেষ, কিন্তু এই জার্নি আই এম বসে কখনোই শেষ হবে না, কারণ আমি এই জার্নি আপনাদের সামনে প্রত্যেক মুহূর্তে তুলে আনার চেষ্টা করি। এটা আমার নিজের কাছে প্রতিশ্রুতি। আমি চাই যে ভারতের স্বাধীনতা সংগ্রাম শুধু নয়, ভারতের ইতিহাস, যে অজানা ইতিহাস ভারতের বিভিন্ন প্রান্তে, এমনকি বাংলার বিভিন্ন গ্রাম প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে ছিল। একসময় এই দামাল বিপ্লবীরা যেভাবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছুটে বেরিয়েছিল। আপনারা সুভাষ বসুর ভীষণ বড় ফ্যান আমরা জানি। আপনারা একের পর এক স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যখন এই আই এম বসে জানছেন, আমি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে শিহরিত হয়ে উঠি যখন ভাবি যে আজ থেকে 100 বছর আগে এইসব প্রান্তরে এই মানুষগুলো ঘুরে বেরিয়েছেন। শুধু আমার আপনার স্বাধীনতার কথা চিন্তা করে কি না করেছেন ভাবুন কখনো, এগুলো ভাবলে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। তাই আই এম বসের আজকের এই স্পেশাল এপিসোডের মধ্যে দিয়ে কোথাও আপনাদের একটা ফিল দেওয়ার চেষ্টা করলাম। ডেফিনেটলি আপনারা হয়তো এখানে আসার চেষ্টা করবেন, আপনারা এই চান্নাগ্রাম খুঁজে আসবেন, এখান থেকে খুব একটা বেশি দূরেও না রেলওয়ে স্টেশন। কিন্তু যেতে যেতে বলবো এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে দিন, জানান মানুষকে এই যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ইতিহাস এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের সেই অজানা ইতিহাস। আর আপনারা তো জানেন যে যাওয়ার সময় সবসময় বলি যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনারা যখন এই ভিডিও দেখছেন আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। অনেকেই রয়েছেন যারা সাবস্ক্রাইব না করে দেখছেন, তাদের সংখ্যাটা দেখুন কতটা বেশি। যারা এমন রয়েছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের কাছে এমনই ইতিহাস আমি পৌঁছে দেবো। বাংলায় এরকম কাজ খুব একটা হয় না। তো এই কাজকে যদি রেসপেক্ট করেন, মনে করেন যে এটা মানুষের কাছে পৌঁছানো উচিত, তাহলে আই এম বসের সঙ্গে থাকবেন। কমেন্টে প্লিজ জানাবেন যে এই ভিডিওটা কেমন লাগলো। আপনারা আপনার বন্ধুদের সঙ্গে, পরিজনদের সঙ্গে এটা শেয়ার করতে পারেন। প্রতিশ্রুতি দিচ্ছি আগামী দিনে এমন বহু ইতিহাস আপনাদের সামনে তুলে নিয়ে আসবো যেটা মানুষ আগে কখনো শোনেনি, আর আই এম বস সেটাই চায়। ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আপাতত শেষ করছি। জয় হিন্দ।